আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আবারও চলে আসলাম। আজকে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি, তবে অন্যরকম একটা আচার। এটা হচ্ছে গরুর মাংসের আচার। তো মাংস শেষ হয়ে যাওয়ার আগে আগে অবশ্যই তৈরি করে নেবেন এই আচারের রেসিপিটা। ঘরে থাকা অল্প উপকরণের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আর যখনই গরুর মাংস খেতে ইচ্ছে করবে তখন এটা চটজলদি বের করে আপনারা খেয়ে নিতে পারবেন। তো এখানে আমি 3.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। অবশ্যই একটু চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো আমি কিউব সাইজের করে ছোট ছোট করে নিয়েছি। আর যেটা মেন কথা, অবশ্যই এটা হাড় ছাড়া করে করার চেষ্টা করবেন। আমি এখানে হাড় নিয়েছি, যেহেতু কোরবানি গরুর মাংস কম বেশি হাড় থেকেই যাবে। আমি এখানে হাড়গুলো নিয়েছি কারণ আমার হাজবেন্ড বলল হাড়গুলো আমাকে দিয়ে দিও, রান্না হয়ে গেলে মাংসটুকু তুমি রেখে দিও। তো তার জন্য আমি হাড়গুলো নিয়ে নিয়েছি। আর যে পাত্রে তৈরি করব সেটাতে নিয়ে নিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। হাফ টেবিল চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল, খাঁটি ঘানিতে ভাঙা। তো অবশ্যই এই রেসিপিটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, কারণ যেহেতু আচার আচার তো অবশ্যই সরিষার তেল ছাড়া কমপ্লিট হবে না। এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর তেলটা পরিমাণ মতো করে নিতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে মানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বাট শেষ পর্যায়ের দিকে অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে। এই মাংসটা অবশ্যই মাখিয়ে ম্যারিনেট করে নেবেন 40 মিনিটের মতো। অবশ্যই 40 মিনিট রাখতে হবে, আর ওভারনাইট করলে তো আরও ভালো। তো এখন আমি এটা 40 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ডাইরেক্ট চুলায় চলে এসেছি, প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। আমি এটা পানি ছাড়া সম্পূর্ণ রান্না করব। তো সেক্ষেত্রে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর যেহেতু আমি পানি ছাড়া রান্না করব সেই জন্য আমি লোয়ে রেখেই রান্না করব। কিছুটা সময় নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, কিছুটা সময় চলে যাওয়ার পর মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে আর পানি উঠতে শুরু করেছে। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে কি নিচে লেগে যাবে, যেহেতু পানি ছাড়া আমি রান্না করব। তো এই পর্যায়ে আরও কিছুটা সময় আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট রান্না করব। তো মাঝখানে অবশ্যই আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন কতটা পানি উঠে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। আমি আবারও বলছি, চুলার হিটটা অবশ্যই লোয়ে রাখবেন, মিডিয়ামে নয়, লোয়ে। তো এই পর্যায়ে আমি মাংসটা চেক করে দেখলাম লবণটা ঠিক হয়েছে কিনা। অবশ্যই আমার লবণটা ঠিক আছে। আর পরিমাণে একটু লবণটা কমই দিতে হবে, কারণ মাংসটা যেহেতু শুকিয়ে ফেলবো, তারপর এটা লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু কম দিলেই ভালো হয়। তো কথা বলতে বলতে দেখুন আমার মাংসটা প্রায় কিন্তু হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিয়েছিলাম, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কি অসাধারণ চলে এসেছে, পারফেক্ট একটা সুন্দর আচারি ফ্লেভার আসছিল। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি এটা বাগারের জন্য রেডি করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে হিট করে নিয়েছি আমি। আর এই পর্যায়ে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ থেকে। আপনারা চাইলে এটা রোদ্রে দিয়ে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, তাছাড়া রেফ্রিজারেটরেও রেখে 1 বছরের মতো রাখতে পারবেন। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে বাগারের জন্য আমি হাফ কাপের মতো আদা কুচি করে কেটে নিয়েছি। আর আদা কুচিটা আমি সুন্দর করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে, তাই দেখুন আদাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুন নিয়েছি 2টা বড় সাইজের, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুনটা অ্যাড করে দেব। রসুনটাও আদার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে আপনারা আনাম রসুন স্কিপ করে রসুনটা কুচি করেও দিতে পারেন, আবার সম্পূর্ণটা আনাম হিসেবেও ইউজ করতে পারেন, খোসা না ছাড়িয়ে।
তো যার যেমনটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন, অবশ্যই রসুনটা অ্যাড করার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে গোটা কিছু মশলা নিয়েছি, 2টা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে নিয়েছি, দারচিনি, লং, এলাচ। তো এগুলো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জাস্ট একটু মশলাটা নাড়াচাড়ার পরে যখন একটু ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে 5 থেকে 6টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। মরিচটা ভালো করে ভেজে নেব। তো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটার মধ্যে মাংসটা অ্যাড করে দেব। এই তো আমার মাংসটা, এখন আস্তে আস্তে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই আচারের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় আর একটু ঝাল হয়। আচার যেহেতু, আচার তো একটু ঝালঝালি হয়, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি, খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব। আর এই পর্যায়েও বলে নিচ্ছি চুলার হিটটা কিন্তু লোয়ে রেখেছি। আর এখন আমি এই বাগারের মধ্যে রেখে আরও 20 থেকে 30 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। অবশ্যই কিছুটা পর এসে একটু নেড়ে দিতে হবে। দেখুন আমি বাগারে দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় অপেক্ষা করেছি, তারপর এখানে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই লো হিটে রেখেই কিন্তু কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন প্রায় আমার মাংসটা কি সুন্দর কালা কালা হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদম আচারের ফর্মে চলে এসেছে। দেখিয়ে দিচ্ছি আমি একটা মাংস কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর বাহির থেকে খুব সুন্দর একটা শক্ত আবরণ তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ আচারের মতো দেখতে লাগছে। তো আমার এই গরু মাংসের আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন এই যে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি পরিমাণ মতো। এই তো আমার মাংসের রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই তৈরি করে আপনারা ঘরে রাখলে যে কোনো মুহূর্তেই আপনাদের যখন গরু মাংস খেতে ইচ্ছা করবে তখন এটা কিন্তু খেয়ে নিতে পারেন। মুড়ির সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে খুব অসাধারণ একটা কম্বিনেশন। তাছাড়া আপনার পরোটার সাথেও খেতে পারেন। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো আর কে কে দেখেছে অবশ্যই প্রথম দেখাতেই একটা ছোট্ট কমেন্ট এবং লাইক করে দিবেন। নতুন যারা দেখছেন অবশ্যই যে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।